আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পে ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুয়া তথ্য ফাঁস। জাতীয় সংসদ ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প বা আরডিএস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দেওয়া বক্তব্যের সঙ্গে বাস্তবে ব্যাংকের আর্থিক প্রতিবেদনের গরমিল পাওয়া গেছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এ প্রকল্পের আওতায় 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং এর মধ্যে একটি বড় অংশের কোনো হদিস পাওয়া যাচ্ছে না, অথচ ব্যাংক বলছে ভিন্ন কথা। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো কিভাবে জাতীয় সংসদে বসে মিথ্যাচার করছে সংবিধানের দোহাই দিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর জানাবো, ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলীয় নেতা জামাতের আমির। ইসলামী ব্যাংক নিয়ে আলোচনার অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের। সময় ইসলামী ব্যাংক থেকে 700 কোটি টাকার ঋণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন তিনি। এদিকে গফরগাঁওয়ে কলেজ ছাত্র হত্যায় অস্ত্রসহ যুবলীগের কর্মী গ্রেপ্তার। ময়মনসিংহের গফরগাঁওয়ে চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নাহিয়ান রবিন নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রবিন গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামে রাজমিস্ত্রি তোফাজ্জেল হোসেনের ছেলে এবং কান্তিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র। জানাবো, দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত। দেশের বাজারে স্বর্ণের তৃতীয় দফা কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 6,591 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,22,782 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এবং সর্বশেষ জানাবো, ৭৯,000 ভুয়া মুক্তিযোদ্ধা। মোল্লা ওয়াহিদুজ্জামান শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন, এখন পালিয়েছেন ভারতে। 81 ব্যাচের সাবেক এই সচিবের মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটি ভুয়া বলে তদন্তে উঠে এসেছে। মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, তিনি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছিলেন। বিষয়টি নিয়ে সারা দেশে ব্যাপক তোলপাড় ও আলোচনা চলছে। মোল্লা ওয়াহিদুজ্জামান একবার নয়, বারবার আলোচনায় এসেছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে। 1985 সালে চাঁপাইনবাবগঞ্জে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে নিরীহ জনতার উপর গুলি চালানোর হুকুম দিয়ে দেশব্যাপী আলোচনায় এসেছিলেন। প্রিয় দর্শক, বর্তমানে স্বাধীনতার পর ৭৮,095টি মুক্তিযোদ্ধাকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়। বর্তমানে ভুয়াসহ মোট মুক্তিযোদ্ধা রয়েছে 1,98,037 জন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে তদন্ত শেষ হয়নি। জমকা প্রতিষ্ঠানের পর 6,476 ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল। স্বাধীনতার পর 8 বার তালিকা প্রণয়ন করা হয়। আওয়ামী লীগের আমলে বেড়েছে মুক্তিযোদ্ধার সংখ্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, আমাদের এই সংবাদটি দেখতে দেখতে কমেন্ট বক্সে সেটি জানিয়ে দিতে পারেন বন্ধুরা। এবারে বিস্তারিত। দেশের বাজারে স্বর্ণের দামে পতন। দেশের বাজারে স্বর্ণের দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 6,591 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 11.5
$2.664 গ্রাম বা 22 ক্যারেট স্বর্ণের দাম এবার 2,22,000 টাকা নির্ধারণ করা হয়েছে। 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,12,000 টাকা এবং 18 ক্যারেটের স্বর্ণের দাম 1,82,250 টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম 1,48,424 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ 6 জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল ভাজুজ। সে সময় ভরিতে 5,482 টাকা কমিয়ে 22 ক্যারেটের দাম করা হয়েছিল 2,29,000 টাকা। নতুন করে আবার বিশ্ববাজারে স্বর্ণের দামের ব্যাপক দরপতন হচ্ছে। এর ফলে বাংলাদেশও দফায় দফায় স্বর্ণের দাম কমানো হচ্ছে। মূলত বিশ্ববাজারে হঠাৎ করে যুদ্ধবিরতি সহ নানাবিধ কার্যক্রমের কারণে হয়তো এই স্বর্ণের দাম কমতে শুরু করেছে। আবার হতে পারে যে চীন আগের মতো বিশ্ববাজার থেকে স্বর্ণ তারা নিজেদের ভল্টে সংরক্ষণ করছে না, এটাও হতে পারে। তবে শেষ পর্যন্ত আদতে কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত স্পষ্ট নয়। পাশাপাশি ভারতের সরকার স্বর্ণের ভ্যাট ট্যাক্স কমিয়েছে। বাংলাদেশেও যদি সোনার ভ্যাট ট্যাক্স কমানো যেত হয়তো তাহলে বাংলাদেশে স্বর্ণের দাম আরও কমে যেতে পারত, এমন তথ্যই জানা যাচ্ছে। ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পে ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুয়া তথ্য। জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প বা আরডিএস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দেওয়া তথ্যের সঙ্গে ব্যাংকের আর্থিক প্রতিবেদনে গরমিল পাওয়া গেছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এই প্রকল্পের আওতায় 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। এর মতো একটি বড় অংশের কোনো হদিস নেই। তবে ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, আরডিএস প্রকল্পের মোট ঋণ স্থিতি স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির 3 ভাগের 1 ভাগের থেকেও কম। আজ জাতীয় সংসদে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পল্লী উন্নয়ন প্রকল্প বা আরডিএস ইসলামী ব্যাংকের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প রয়েছে। প্রকল্পের মধ্যে 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে। আগে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছিল। 5 আগস্টের পর নির্বাচনী বৈতরণী হওয়ার জন্য 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সেসব টাকার কোনো হদিস নেই। তবে ইসলামী ব্যাংকের 2025-এর বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায় যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তবে ইসলামী ব্যাংক 2025 সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে এই দাবির সঙ্গে বাস্তব চিত্রের কোনো মিল নেই। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আর সালাউদ্দিন যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যাচার। তিনি মিথ্যাচার করে মূলত জামাত ইসলামকে দাবিয়ে রেখে তারপর এই ব্যাংকের সঙ্গে যেহেতু জামাতের সম্পৃক্ততা রয়েছে, সুতরাং জামাত ইসলামকে তারা একবারে খারাপভাবে উপস্থাপন করতে চাইছে। কিন্তু তাদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়তো বাংলাদেশ জামাত ইসলাম বিষয়টি ভালোভাবে নেয়নি। অর্থাৎ তাদের কথা হচ্ছে যে এই ব্যাংক থেকে জামাতের নেতাকর্মীরা অনেকেই সেখানে অ্যাকাউন্ট করে রাখে, তারপর এখান থেকে লেনদেন করে। সুতরাং ইসলামী ব্যাংকে যদি তারা নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে হয়তো এই ব্যাংকের সঙ্গে যেহেতু জামাত শিবিরের নেতাকর্মীরা জড়িত, সুতরাং তারা কোন অনুষ্ঠান বা কোনো কার্যক্রম করতে গেলে কোন শাখা থেকে কত লক্ষ টাকা তুলল সেই সব বিষয় যেন সরকার সহজেই ট্র্যাকিং করতে পারে এবং জামাতকে দাবিয়ে রাখতে পারে, এমন একটি বিষয় তারা মূলত করতে চাইছে। সুতরাং এই বিষয়গুলো থেকেই মূলত ইসলামী ব্যাংকের তারা দখল নিতে চাইছে। এ অবস্থায় তারা পুরোপুরি হয়তো ব্যর্থ হতে চলেছে। কারণ জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত থাকলেও ইসলামী ব্যাংকে অধিকাংশ গ্রাহকই কিন্তু সাধারণ মানুষ, তারা কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নয়। গফরগাঁও কলেজ ছাত্র হত্যায় অস্ত্রসহ যুবলীগের কর্মী গ্রেপ্তার। ময়মনসিংহের গফরগাঁওয়ে চোখে মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী নাহিয়ান রবিন নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রবিন গফরগাঁও পৌর এলাকার শিলাসী গ্রামে রাজমিস্ত্রি তোফাজেল হোসেনের ছেলে এবং কান্তিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে। এ সময় নিহত রবিনের বন্ধু মাসুমকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। রবিন তার 23তম জন্মদিনের কেক কেটে সোমবার রাত 1:15টার দিকে বাসায় ফেরার পথে শহরের শিলাসী মাজারবাড়ি রোড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং গফরগাঁও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এরপরই পুলিশের সদস্যরা অভিযানে নামলে সেখান থেকে মূল যে দুষ্কৃতকারী রয়েছে তাকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশের সদস্যরা জানিয়েছে যে মূল যে কালপিট সে হচ্ছে ছাত্রলীগের আরেক কর্মী
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, আর নিহত ওই ব্যক্তিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তাহলে ধারণা করা হচ্ছে যে প্রকৃত বিষয়গুলো আসলে কি হতে চলেছে এবং এখান থেকে মূলত সবাই কি শিক্ষা নিচ্ছে সেটি দেখার বিষয়। এরপর আসলে বিষয়গুলো নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। যতই বিষয়গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, পুলিশের সদস্যরা বিষয়গুলো তদন্ত করে বের করে ফেলেছে। কিন্তু অনেকে আবার বলাবলি করছে যে এই ঘটনা হয়তো বিএনপির নেতাকর্মীরাই করেছে। তারা মূলত এখন নিজেদের গা বাঁচানোর জন্য হয়তো তারা এই ধরনের কার্যক্রম আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটিও হতে পারে, তবে সে বিষয় সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যাচ্ছে না। আর সারা দেশেতে এমনই হয়, যখন যে সরকার ক্ষমতা আসে তাদের দল হাজারো অপরাধ করলে তারা মূলত জনগণের সামনে তারা একরকম নিরপরাধ হিসেবে উপস্থাপন করা হয়। ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলীয় নেতা। ইসলামী ব্যাংক নিয়ে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। সময় ইসলামী ব্যাংক থেকে 700 কোটি টাকা ঋণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে চ্যালেঞ্জ করেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যকালে তিনি মিথ্যাচার করে জানিয়েছেন যে বাংলাদেশে নাকি জামাত ইসলাম ব্যাংক থেকে 700 কোটি টাকা নিয়ে তারা নির্বাচনের সময় ব্যয় করেছে, অর্থাৎ ইসলামী ব্যাংক থেকে সেই টাকাগুলো ব্যয় করেছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার ও ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী যে মিথ্যাচার করেছেন সেই মিথ্যাচারে তিনি যদি সত্যতার প্রমাণ দিতে পারেন তাহলে জামাত ইসলাম তাকে স্পেশালভাবে একটি মেডেল দেবে বলে জামাতের আমির নিশ্চিত করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের মিথ্যাচারের জবাব দেওয়ার পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে বিএনপি সবসময় ধরনের মিথ্যাচার করে তারা তর্ক করে তারপর জামাতের বিরুদ্ধে এটা ওঠা করার যতই অপচেষ্টা করুক না কেন, দেশের জনগণ জানে এদেশে কারা মানুষের উপর অত্যাচার করছে, কারা রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসীর সঙ্গে যুক্ত রয়েছে। এই বিষয়গুলো আমরা সবাই দেখতে পাচ্ছি। তাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি বলে দিতে চাই, তিনি যেভাবে মিথ্যাচার করছে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তার মিথ্যাচারকে অবশ্যই পরিহার করতে হবে বলে উল্লেখ করেছে বাংলাদেশ জামাত ইসলাম।